সাক্ষ্য আইনে আমরা মোটামুটি 5 ভাগে ভাগ করেছিলাম প্রাসঙ্গিকতাকে। আমাদের প্রথম ভাগ ছিল হচ্ছে রেজগেস্টি, এর পরের ভাগ ছিল কি স্বীকার ও দোষ স্বীকার, বা হবে না স্বীকার ও দোষ স্বীকার। আজকে আমাদের টপিক স্বীকার ও দোষ স্বীকার। হেডলাইন করি স্বীকার ও দোষ স্বীকার। স্বীকার ও দোষ স্বীকার। দেখেন, এই দোষ স্বীকারকে অনেক বইয়ে স্বীকারোক্তিও বলেছে। আবার দেওয়ানি কার্যবিধিতে আমরা স্বীকারোক্তি আদেশ 18তে পেয়েছি, তা স্বীকারোক্তি শব্দটাকে আমরা দোষ স্বীকার ভাবেই নেব। এখন এখানে আমাদের যেহেতু ইংরেজি বাংলা দুইটাই ভার্সন থাকবে পরীক্ষায়, এই স্বীকার ও দোষ স্বীকারোক্তিতে আমরা একটু ইংরেজি ভার্সনটা দেখে আসবো। এটা এডমিশন বলেছে না কনফেশন বলেছে, এতে আমাদের প্রশ্ন নিয়ে বিড়ম্বনা তৈরি হবে না। আমি কি বোঝাতে পেরেছি? যে কোন কোন বইয়ে দোষ স্বীকারকে দোষ স্বীকার শুধু স্বীকারোক্তি বলেছে, আবার দেওয়ানি কার্যবিধিতে স্বীকারোক্তি কিন্তু আমরা একটা দেওয়ানি শব্দ পাচ্ছি, তাই না? একটু সাংঘর্ষিকতা আছে বিভিন্ন বইয়ে, এই কারণে আমরা এটার একটা ইংরেজি ভার্সন লিখে আসবো। তাহলে আমরা এডমিশন সমান সমান স্বীকার লিখি, আর কনফেশন সমান সমান দোষ স্বীকার লিখি। স্বীকার আর কনফেশন দোষ স্বীকার। এখন এডমিশনের পাশে আমরা লিখি সাক্ষ্য আইনের ধারা 17, দেওয়ানি কার্যবিধি আদেশ 18। সাক্ষ্য আইনের দেওয়ানি আদেশ 18 আর সাক্ষ্য আইনের কত? ধারা 17। আচ্ছা, আর কনফেশনের পাশে লিখি যে কনফেশনের কোন ধারা আলোচনা করা হয়নি, উপাদান বা বিষয়বস্তু সম্পর্কে আলোকপাত করা হয়েছে। কনফেশনের কোন ধারা আলোচনা করা হয়নি, বিষয়বস্তু বা উপাদান সম্পর্কে আলোচনা করা হয়েছে। কনফেশনের কোন ধারা সাক্ষ্য আইনে নাই, যে কনফেশন কাকে বলে, কিরকম, এই ধরনের কথা সাক্ষ্য আইনে কোথাও বলা হয়নি, কিন্তু এর উপাদান বা বিষয়বস্তু বা প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। লিখেছি? জয় ভাই লিখছি আমরা? তাকে শেষ। আচ্ছা, তাহলে কলমটা একটু রাখি আমরা প্লিজ। শব্দটা কি? স্বীকার আর দোষ স্বীকার। এখন অ্যাডমিশন আর কনফেশন আমরা এই ভুলে যাব, আমরা অ্যাডমিশন কনফেশন নিয়েই বলবো, কারণ বিভিন্ন বইয়ে এই শব্দ বিড়ম্বনাটা আছে। যেহেতু আমাদের দুই ধরনের ভার্সন কোশ্চেন হবে, ইংরেজি হবে, বাংলা হবে, তা আমরা যখন বাংলা কোশ্চেনটাকে নিয়ে একটু সন্দেহ তৈরি হবে, আমরা ইংরেজি কোশ্চেনটা দেখে আসবো যে এখানে অ্যাডমিশন লেখা না কনফেশন লেখা, সেক্ষেত্রে বিড়ম্বনা কেটে যাবে। আমি কি বোঝাতে পারছি? আচ্ছা, এখন এই যে একদম পিছনে বস, আপনি কোত্থেকে আসছেন? দেশের বাড়ি কই? শরীয়তপুর। কোথায়? জাজিরা কোন জায়গায়? আচ্ছা, আমি জাজিরা যে আপনার এই কি বলে এখানে মুন্সিকান্দি চিনি, জাজিরা চেনেন না? না, এই যে এই কথাগুলো বলতেছেন, যা বলতেছেন আপনার জানার মধ্যে বলতেছেন, আর যেটা জানি না সেটা বলতেছেন কি আমি জানি না। এই অংশটুকুর নামে হচ্ছে স্বীকার, মানে আপনি যা জানেন সেটা প্রকাশ করছেন, এই জানাটুকু প্রকাশ করার নাম কি? স্বীকার। উনি না জানলে বলবে কি যে আমি
জানি না, এটার নামই কি? স্বীকার। তাহলে আমরা জানাটুকু প্রকাশ করার নাম হচ্ছে স্বীকার, লিখে নিতে পারি। জানাটুকু প্রকাশ করার নাম স্বীকার। জানাটুকু প্রকাশ করার নাম স্বীকার। তার মানে আমি আমার যতটুকু জানি, আমার জানা জ্ঞানের পরিধি যতটুকু, এইটুকু যখন প্রকাশ করে ফেলবো সেটার নাম হবে কি? স্বীকার। আমরা কি স্বীকার বুঝতে পেরেছি কি জিনিস? মানে আমি যতটুকু প্রকাশ করছি ততটুকুই। এই যে আমি এতক্ষণ কথা বলতেছি, এটা কি স্বীকার? স্বীকার করলাম না, এটার নাম কি? অ্যাডমিশন। তাহলে যতটুকু আমি জানি ততটুকু যখন প্রকাশ করবো এটুকুর নাম কি হবে? স্বীকার বা অ্যাডমিশন। বোঝাতে পেরেছি? আচ্ছা, এখন নিজেকে দায়ী করে বা অভিযুক্ত করে, এই লিখেন না, একটু দেখেন না প্লিজ। নিজেকে দায়ী করে বা অভিযুক্ত করে যখন আমি কোনো বক্তব্য দেব, নিজেকে কি দায়ী করে বা অভিযুক্ত করে যখন আমি কোনো বক্তব্য দেব তার নাম হবে কনফেশন বা দোষ স্বীকার। যেমন আমি একজন চোর, এটা কি? কনফেশন দিলাম যে আমি একজন চোর। এখন আমি যদি বলি যে এই শরীরপুরের ওই ভদ্রলোক চোর, সেটা কি? অ্যাডমিশনের অংশ হয়ে যাচ্ছে। তার মানে যখন আমি নিজেকে দায়ী করব, যখন আমি নিজের সম্পর্কে কোনো দোষ স্বীকার করব যে হ্যাঁ আমি চোর, আমি ডাকাত, আমি হচ্ছে কি বলে, আমি হচ্ছে জাল জালিয়াতির সদস্য, এরকম যখন কোনো কথা বলছি আমি, ব্যক্তি আমি, তখন এটা হবে কি? কনফেশন। আর যখন আরেকজনকে চোর বলছি তখন এটার নাম কি? অ্যাডমিশন। তার মানে সব দোষই কি কনফেশন নয়। যখন অন্যের দোষ গাইবো তখন সেটা কি হয়ে যাবে? আর যখন নিজেদের দোষ আমরা বলবো তখন সেটার নাম কি? কনফেশন। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে নিজেকে অভিযুক্ত করে বা দায়ী করে যখন কোনো স্বীকারোক্তি দেওয়া হয়, নিজেকে অভিযুক্ত করে বা দায়ী করে যখন কোনো স্বীকারোক্তি দেওয়া হয়, নিজেকে অভিযুক্ত করে বা দায়ী করে যখন কোনো স্বীকারোক্তি দেয়া হয়, লিখেছি অথবা যখন নিজের দোষ স্বীকার করা হয়, যখন নিজের দোষ স্বীকার করা হয় তখন তাকে কনফেশন বা দোষ স্বীকারোক্তি বলে। তখন তাকে কনফেশন বা দোষ স্বীকারোক্তি বলে। 100% অ্যাডমিশন নেগেটিভ পজিটিভ, কনফেশন শুধু নেগেটিভ নিজের ব্যাপারে, আর অ্যাডমিশন নেগেটিভ পজিটিভ হইতে পারে কার ব্যাপারে? অন্যের ব্যাপারে। যেমন আপনি হচ্ছেন ডাকাত দলের সদস্য, এটা অ্যাডমিশন হবে না কনফেশন হবে? অ্যাডমিশন হবে। আর আমি ডাকাত দলের সদস্য, আমি কি বোঝাতে পেরেছি? তাহলে আপনি একজন চোর, এটা কি? রহিম মিয়া একজন চোর, করিম মিয়া একজন চোর, তারপর হচ্ছে সালাম মিয়া একজন চোর, তারপরে নাদিম, আমি একজন চোর, আমি নিজে একজন চোর, আর ইউনুস ভাই একজন চোর। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে অ্যাডমিশন দু প্রকার, আমরা লিখে নেই। অ্যাডমিশন দু প্রকার। সাক্ষ্য আইনের কিন্তু একটা মজা আছে ভাই, ঘুরায় পেঁচায় যেদিকেই টানে না, মানে চুইংগামের মতো একটা ব্যাপার। এটা টানলেই লম্বা হবে এবং আবার মুখে পড়া যাবে, আবার কি করা যাবে, টানা যাবে, আবার কি মুখে পড়া যাবে। মানে যেদিকেই টানেন, যদি কোনো প্রকার আসে সাক্ষ্য আইনে, সেটা যদি আমি না জানি, টেকনিক হিসাবে দুই প্রকার দাগে আসবেন, ম্যাক্সিমামই দুই প্রকার সাক্ষ্য আইনে। সাক্ষ্য আইনে যাই আছে ম্যাক্সিমামে কি দুই প্রকার। এটাকে টেকনিক হিসাবে মাথায় রাখতে হবে যে ম্যাক্সিমাম যা আছে সাক্ষ্য আইনে এর প্রকার ভেদ হচ্ছে দুই প্রকার। তাহলে এডমিশন কত প্রকার পাইলাম আমরা? দুই প্রকার। একটা হচ্ছে সেলফ সার্ভিং বা উপকারী, সেলফ সার্ভিং বা উপকারী। সেলফ, হ্যাঁ সেলফ
সার্ভিং বা উপকারী, SERVING, সেলফ সার্ভিং। আর 2 সেলফ হার্মিং, সেলফ হার্মিং বা অপকারী। হার্মিং হচ্ছে আপনার HARMING। তাহলে কয় প্রকার পাইলাম আমরা? সেলফ সার্ভিং, আর একটা হচ্ছে উপকারী আর একটা অপকারী। আপনাকে আমি 5 লাখ টাকা দেব, এটা কি উপকারী হচ্ছে না অপকারী হচ্ছে? আপনি একজন মহান মানুষ, আপনি একজন মানে দারুণ কবিতা লেখেন, এটা কি মানে সেলফ সার্ভিং এর মধ্যে যাচ্ছে? আমি বলছি কিন্তু আবার আমি বলতেছি যে আপনি একজন চোর, আপনি একজন ডাকাত, সেলফ সার্ভিং হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কয় প্রকার পেলাম? 2 প্রকার। এখন একটা কথা খুব স্পষ্ট করে আমাদেরকে মনে রাখতে হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, ম্যাক্সিমাম জায়গায় এখান থেকে প্রশ্ন আছে যে এডমিশন দেওয়ানি ও ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে প্রযোজ্য। এডমিশন দেওয়ানি ও ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে প্রযোজ্য। তারপরে দেওয়ানি মামলায় যখন বাদী কথা বলতেছে সেটাও এডমিশনের অংশ, বিবাদী যখন কথা বলছে সেটাও কি এডমিশনের অংশ। আমার মনে হয় দেওয়ানি মামলায় টোটাল বক্তব্যটাই এডমিশনের অংশ। আমি কি বোঝাতে পারছি? আর কনফেশন শুধুমাত্র ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য, দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। লিখে নেই আমরা যে কনফেশন শুধুমাত্র ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য, দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। হ্যাঁ, কালকে হাত নামান। এই যে ম্যাডাম, মাথা থেকে হাত নামায় দেন। আচ্ছা, প্রশ্ন করি। আচ্ছা, কনফেশন কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য জহির ভাই? ফৌজদারি। আর কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়? তার মানে এখানে নেগেটিভ এবং পজিটিভ দুইটা কোশ্চেন আছে। আর এডমিশন কোন প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য? আচ্ছা, দারুণ ব্যাপার। তাহলে আমরা এডমিশন আছে সাক্ষ্য আইনের 17 ধারাতে, লিখে নেই যে এডমিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। ধারাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, সাক্ষ্য আইনের 17 ধারাতে। বলা হয়েছে সাক্ষ্য আইনের 17 ধারাতে। তাহলে এডমিশন কাকে বলে যদি কেউ প্রশ্ন করে, আমরা কি বলবো? যে আমরা যা জানি তা যখন প্রকাশ করব বা যখন প্রাসঙ্গিকতা তৈরি হবে তা যখন আমরা প্রকাশ করব তার নাম কি হবে? এডমিশন। এটা 2 প্রকারই হইতে পারে, আপনার উপকারেও যাইতে পারে আমার কথা, আবার অপকারেও যাইতে পারে, তাই না? আচ্ছা, আমাদের একটা সুসম্পর্ক আছে এডমিশন এবং এস্টাপেলের সাথে। কার সাথে? এস্টাপেল হচ্ছে স্বকার্যজনিত বাধা বা প্রতিবন্ধক নীতি, এটা আছে সাক্ষ্য আইনের 115 ধারাতে। এস্টাপেলের সাথে কার সুসম্পর্ক আছে? এডমিশনের। তাহলে আমরা লিখি যে 17 ধারার এডমিশনের সাথে সাক্ষ্য আইনের 115 ধারার এস্টাপেল বা স্বকার্যজনিত বাধা বা প্রতিবন্ধক নীতির সাথে সুসম্পর্ক আছে। সাক্ষ্য আইনের 17 ধারার এডমিশনের সাথে সাক্ষ্য আইনের 17 ধারার এডমিশনের সাথে লিখেছি 115 ধারার এস্টাপেল বা
স্বকার্যজনিত বাধা বা প্রতিবন্ধক নীতির সাথে একটি কি সম্পর্ক? সুসম্পর্ক আছে। প্রতিবন্ধক নীতির সাথে আচ্ছা সুসম্পর্ক আছে। লেখা হয়েছে প্রতিবন্ধক নীতির সাথে, হ্যাঁ দুইটাই সাক্ষ্য আইন, আমি তো বলে গেছি। যাবো 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 100% বিবৃতি, কিন্তু কোন বিবৃতি? না আমি যাবো ওখানে, আমার এখন টপিক শেষ হয় নাই। আমি একটু আমার মতো করে যাই, আমি আমার মতো করে সাজিয়ে আসছি। ভালো লাগতেছে না আজকে? খুবই ভালো লাগতেছে। আপনাকেও আপনাকেও। ঠিক আছে আচ্ছা, তাহলে 17 ধারায় বলতে যে যা আপনি জানেন তা প্রকাশ করার নাম হচ্ছে স্বীকার। আর সাক্ষ্য আইনের 115 ধারায় বলছে যে আপনি যা প্রকাশ করছেন তা কোনোভাবেই আর অস্বীকার করা যাবে না। তাহলে আমরা লিখি ধারা 115 এস্টপেল বা প্রতিবন্ধক নীতি। এস্টপেল বা প্রতিবন্ধক নীতি, হ্যাঁ এস্টপেল বা প্রতিবন্ধক নীতি বা স্বকার্যজনিত বাধা। বা স্বকার্যজনিত বাধা। তাহলে যা স্বীকার করা হয়েছে তা কোনো কর্মেই আর অস্বীকার করা যাবে না, একে এস্টপেল বা প্রতিবন্ধক নীতি বলে। সহজ করে লিখি, যা স্বীকার করা হয়েছে তা কোনো কর্মেই আর অস্বীকার করা যাবে না, একে এস্টপেল বা প্রতিবন্ধক নীতি বলে। যা স্বীকার করা হয়েছে তা কোনো কর্মেই আর অস্বীকার করা যাবে না, একে এস্টপেল বা প্রতিবন্ধক নীতি বলে। ভাল লাগতেছে না যে দুইটার সাথে একটা কি সম্পর্ক? সুসম্পর্ক আছে। 17 দ্বারা যে আপনি স্বীকার করছেন 15 দ্বারার মধ্যে তা আর অস্বীকার করা যাবে না, এইভাবে লিখে নেই যে 17 ধারার মধ্যে যা স্বীকার করা হয়েছে 15 ধারা 115 ধারার মধ্যে তা কোনো কর্মেই আর অস্বীকার করা যাবে না। 17 ধারার মধ্যে যা স্বীকার করা হয়েছে 115 ধারার মধ্যে তা কোনো কর্মেই আর অস্বীকার করা যাবে না। ঠিক আছে, এবার ঠিক আছে। লেখছি কিনা লেখছি? আচ্ছা মজা আছে এখানে, কিন্তু খুব মানে এরা দুইজন চাস্তো ভাই লাগে আমার কাছে, একটা রক্তের সম্পর্ক। যে আপনি 17 ধারার মধ্যে যা স্বীকার করছেন 115 ধারার মধ্যে তা আর অস্বীকার করা যাবে না। কেন চাস্তো ভাই বলি যে এডমিশন দেওয়ানি ও ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে কি প্রযোজ্য, কিন্তু এখানে এস্টপেলের ক্ষেত্রে একটা কথা আছে আপনার, যে এস্টপেল শুধুমাত্র দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য। লিখি এস্টপেল শুধুমাত্র দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য, ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ভিতরে এস্টপেল শুধুমাত্র দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য, ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। লিখেছি? এক কথায় আইনের প্রশ্নে এস্টপেল নীতি প্রযোজ্য নয়। এক কথায় আইনের প্রশ্নে এস্টপেল নীতি প্রযোজ্য নয়। লিখতে পারি নাই?
না না না, এখান থেকে কিন্তু প্রশ্ন হবে, আমি বারবার বলছি। এক কথায় আইনের প্রশ্নে কোথায় আছে বলেন? ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এক কথায় আইনের প্রশ্নে এস্টপেল নীতি প্রযোজ্য নয়। লেখছি প্রযোজ্য নয়, লিখেছে কিনা? আচ্ছা রিল্যাক্স, কলম রাখেন, কলমটা রাখেন। আমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট তিনটা টপিকসে আসি। একটা হচ্ছে অ্যাডমিশন, একটা হচ্ছে কনফেশন, এস্টপেল। তাহলে আমরা এস্টপেলটারে মাঝামাঝি রাখি, তাহলে আমাদের মনে হয় সুবিধা হয় একটু। একটা হচ্ছে কি অ্যাডমিশন, এস্টপেল, কনফেশন। তাহলে অ্যাডমিশন হচ্ছে দেওয়ানি ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে প্রযোজ্য, এস্টপেল দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য, ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আবার কনফেশন ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য, দেওয়ানি মামলার ক্ষেত্রে। পুরো উল্টা কথা, এস্টপেলের সাথে কনফেশনের কথাটা কি উল্টা। এই কারণে আমি এডমিশন আর এস্টপেলকে আস্ত ভাই বলি, যে কনফেশনের সাথে কি এস্টপেলের কোনো রকম মিল নাই। আবার এডমিশনের সাথে কি এস্টপেলের একটা দারুণ সুসম্পর্ক আছে। আমরা মোটামুটি এডমিশনটা বুঝাইতে পারছি না? আচ্ছা, কনফেশন কি বুঝাইতে পারছি? এস্টপেলও কি বুঝাইতে পারছি? তাহলে 17 ধারার মধ্যে যা স্বীকার করলাম, 115 ধারার মধ্যে তা আর অস্বীকার করতে পারবো না। আর যখন আমি নিজেকে জড়িয়ে নিজের সম্পর্কে যখন দায় দিয়ে কোনো অভিযুক্ত করে নিজেকে যখন কোনো দোষ স্বীকার দেব, তখন তাকে আমরা কনফেশন বলবো। তাহলে আমরা লিখে নিই যে কনফেশন দু প্রকার। কনফেশন দু প্রকার। এটা অনেক বইয়ে 3 প্রকার আছে, ভুলে যাবেন কথাগুলো। অনেক বইয়ে 3 প্রকার আছে, কথাগুলো ভুলে যাবেন, কারণ আমি এখন ভেঙে দেবো যে 2 প্রকার কিভাবে হয়। কনফেশন কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে জুডিশিয়াল বা বিচারিক কনফেশন। এক, জুডিশিয়াল বা বিচারিক কনফেশন। জুডিশিয়াল, এটা কিন্তু দ্বন্দ্বস্বয় লিখেন, তালিম বসা কিন্তু হবে না। এটা রায় আছে যে তালিম বসা দিয়ে জুডিশিয়াল লেখা যাবে না, দ্বন্দ্বস্ব দিয়ে লিখতে হবে। ইংরেজিতে লিখছে, চ্যালেঞ্জ, খুবই চ্যালেঞ্জ। আচ্ছা, নন জুডিশিয়াল বা অবিচারিক কনফেশন 2 নাম্বার। হ্যাঁ, এটাকে আপনার ভাঙবো আমরা। নন জুডিশিয়াল বা অবিচারিক কনফেশন। অবিচারিক মানে কি? বিচার বহির্ভূত। বোঝাতে পেরেছি? একটা হচ্ছে জুডিশিয়াল কনফেশন আর একটা কি? নন জুডিশিয়াল কনফেশন। এখন আমরা আরেকটু ভাঙি, দেখি জুডিশিয়াল কনফেশন 2 প্রকার। আমি কিন্তু আগেই বলেছি যে এখানে চুইংগামের মধ্যে একটা সম্পর্ক আছে, ভাঙলে 2 প্রকার হয়, সাক্ষ্য হয় না, যা কিছু আছে মোটামুটি। জুডিশিয়াল কনফেশন 2 প্রকার। এক, ম্যাজিস্ট্রেটের নিকট দেয়া কনফেশন। এক, ম্যাজিস্ট্রেটের নিকট দেয়া কনফেশন। ভেতরে চলে যাই বাবু। লিখছি জয় ভাই, লিখছি, ঠিক আছে। We shall overcome someday. For deep in my heart, we shall to be. We shall overcome today. কি বলেছি বলেন? 2, বিচারিক আদালতে দেয়া কনফেশন। 2, বিচারিক আদালতে দেয়া কনফেশন। একটু কলমটা কি রাখা যায়? কোন সিস্টেম কি আছে? মুক্ত হস্ত করে দে। আবার মিন্নি আবার কথা বলতে ইচ্ছা করতেছে এখন। মিন্নি বরগুনার আলোচিত
বন্ধু ভাই খালতো বল, বন্ধু ভাই আমাদের। এবং মিন্নি হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালতে 164 ধারায় জবানবন্দি দিছে। দেওয়ার পর সে সাংবাদিকদের সাথে কি যেন বলতে চাইছে, এই নিয়ে বিশাল একটা কাপজাপ। পরে তার কনফেশন, তার বাবা খুব দেখলাম নারকেল গাছ জোড়ায় বলতেছে যে আমার মেয়ে তো এগুলা জোর করে দেওয়া হয়েছে তাকে। তখন বিচারিক আদালতে এসে কি করতেছে, এই কনফেশনটা অস্বীকার করতেছে। আমি কি বুঝাইতে পারছি? বুঝতে পারছেন কথাটা আমার? যে হ্যাঁ, ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়ার পর বিচারিক আদালতে এসে বলতেছে কি যে আমার জোর জবরদস্তি করে এই কনফেশনটা নেওয়া হয়েছে, তখন আসলে আমি এত কিছু বুঝি নাই। তাহলে কনফেশন কয়টা জায়গায় দেওয়া যাচ্ছে? একটা ম্যাজিস্ট্রেটের নিকট 164 ধারায় দেওয়া যাচ্ছে, আবার এটা বিচারিক আদালতে কিন্তু 364-তে লিপিবদ্ধ করতেছে বিচারক। আমি কি বোঝাতে পারছি? তাহলে জুডিশিয়াল কনফেশন কত প্রকার পেলাম? কি কি? আচ্ছা, এখন আমাদেরকে সাক্ষ্য আইনের 31 ধারাটা একটু বুঝতে হবে। এখানে বুঝতে গেলে লিখবো না, জাস্ট মাথায় রাখো। সাক্ষ্য আইনের কত ধারা? 31 ধারা। সাক্ষ্য আইনের 31 ধারাতে বলা হয়েছে যে এডমিশন ও কনফেশন গ্রহণ করা আদালতের ইচ্ছাধীন, স্বেচ্ছাধীন বা স্ববিবেচনামূলক ক্ষমতা। অর্থাৎ আমি যদি সাবানা আবার মতো যাই আর মানে রক্তমাখা দানিও ম্যাজিস্ট্রেটের সামনে যায় বলি যে আমি খুন করে আসছি, ম্যাজিস্ট্রেট এটা গ্রহণ করতেও পারে, নাও করতে পারে। আমি কি বোঝাতে পেরেছি? বিচারক এটা গ্রহণ করতেও পারে, নাও করতে পারে। কত ধারা মতে? 31 ধারা মতে বলা হয়েছে যে এডমিশন ও কনফেশন গ্রহণ করা আদালতের ইচ্ছাধীন, স্বেচ্ছাধীন বা স্ববিবেচনামূলক ক্ষমতা। এখন মিন্নির কনফেশনটা আদালত গ্রহণ করবে কি করবে না, এটা আদালতের বিষয়, তাই না? সে ম্যাজিস্ট্রেটের কাছে কিন্তু একটা জবানবন্দি কি দিয়ে রাখছে। এটা আদালতের কাছে গ্রহণ করবে কি করবে না, এটা আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। আদালত যদি গ্রহণ করে সেটা তো 164 ধারা জবানবন্দি হিসেবেই কি গ্রহণ করবে। আর আদালত যদি এটা গ্রহণ না করে, তাহলে যেহেতু মিন্নি বলছে আমি দেই নাই, এটা 7 মার্ডারের ক্ষেত্রে ঘটেছিল। মেজর কি জানো না আমি ভদ্রলোকের, মেজর তাহের, তারেক মেজর তারেক সেই ঘটনা ঘটাইছিল, যে বলছিল বিচারিক আদালতে এসে বলতেছে যে আমি এই কনফেশনটা দেই নাই। যখন আদালত তার এই বক্তব্য গ্রহণ করবে, উক্ত কনফেশনকে প্রত্যাহারিত কনফেশন বা রিট্রাক্টিভ কনফেশন বলবে। আমি কি বোঝাতে পেরেছি? এই কনফেশনটা কিন্তু জুডিশিয়াল কনফেশনের একটা অংশ। এটা কিন্তু প্রকার ভেদের মধ্যে পড়বে না। যারা 3 প্রকার বানাচ্ছেন তারা প্রত্যাহারিত কনফেশনটাকে দিয়ে 3 প্রকার বানাচ্ছেন। তাহলে আমরা একটু বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখি, বিশেষ দ্রষ্টব্য। হ্যাঁ, এনবি, হ্যাঁ নাদিম ভাই। সাক্ষ্য আইনের 31 ধারা মতে সাক্ষ্য আইনের 31 ধারা মতে সাক্ষ্য আইনের 31 ধারা মতে এডমিশন ও কনফেশন গ্রহণ করা আদালতের ইচ্ছাধীন, স্বেচ্ছাধীন, স্ববিবেচনামূলক ক্ষমতা। সাক্ষ্য আইনের 31 ধারা মতে, আমার দিকে তাকাবেন, কারো খাতার দিকে না, আমি 10-12 বলবো দরকার হলে। সাক্ষ্য আইনের 31 ধারা মতে এডমিশন ও কনফেশন গ্রহণ করা আদালতের ইচ্ছাধীন, স্বেচ্ছাধীন বা স্ববিবেচনামূলক ক্ষমতা। লিখেছি। ম্যাজিস্ট্রেটের নিকট কনফেশন দেওয়ার পরে, একসাথে অনেক কথা আছে এখানে। ম্যাজিস্ট্রেটের নিকট কনফেশন দেওয়ার পরে ম্যাজিস্ট্রেটের নিকট কনফেশন দেওয়ার পরে বলছি সার্থক নিজ, আপনি পরীক্ষা চলে আসছে। হ্যাঁ, ম্যাজিস্ট্রেটের নিকট কনফেশন দেওয়ার পরে বিচারিক আদালতে তা অস্বীকার করা হবে।
বিচারিক আদালতে তা অস্বীকার করা হলে বিচারিক আদালতে তা অস্বীকার করা হলে আদালত তা গ্রহণ করলে হ্যাঁ, আদালত তা গ্রহণ করলে তাকে প্রত্যাহারিত কনফেশন বলে। হ্যাঁ, প্রত্যাহারিত। আহা, হ্যাঁ, প্রত্যাহারিত কনফেশন বলে। লিখছি এটা? আচ্ছা, মাইকেল লার্নের 31 ধারা দেখলে অনেকে দেখবে যে এডমিশন সম্পর্কে বলা আছে যে এডমিশন গ্রহণ করা আদালতের ইচ্ছাধীন, স্বেচ্ছাধীন বা স্ববিবেচনার ক্ষমতা। অনেক জ্ঞানী আমাকে বুঝাইতে পারেন যে এখানে তো কনফেশনের কথা কোথাও বলা হয় নাই। আমরা বাল্যকালে একটা কথা পড়ে আসলাম, সব খারি খারক কিন্তু সব খারি খারক নয়, এরকম কি একটা কথা আছে না? আমরা যে বক্তব্য দিচ্ছি, আমরা যে জানি, আমি যে একদম চোর, এটা আমার জানার অংশ না। আমরা এডমিশন সম্পর্কে বলে আসছি, জানার মধ্যে যখন আপনি প্রকাশ করবেন সবই কি এডমিশন। তাহলে সকল কনফেশনই এডমিশন, কিন্তু সকল এডমিশন কনফেশন নয়। এই কথাটা কি পড়েছি আমরা? এটা লেখা যায় কিনা যে সকল কনফেশনই এডমিশন, সকল কনফেশনই এডমিশন। জাস্ট 31 ধারাকে ব্যাখ্যা করার জন্য আমি এটা বললাম, সকল কনফেশনই এডমিশন, কিন্তু সকল এডমিশন কনফেশন নয়। সকল কনফেশনই এডমিশন। এটা এডমিশন লেখে একটা দাড়ি দেন, নাইলে মেলবে না কথাটা, এলোমেলো কথা হয়ে যায়। সকল কনফেশনই কি এডমিশন, কিন্তু সকল এডমিশন কনফেশন নয়। তার মানে সকল দোষ স্বীকারোক্তি স্বীকার, কিন্তু সকল দোষ স্বীকার, সকল স্বীকারোক্তি নয়। অর্থাৎ আমার দায়টা যখন আমি প্রকাশ করছি সেটা কিসের অংশ? স্বীকারের অংশ, কিন্তু সকল জানা আপনার হচ্ছে দোষ নয়। এরকম না কথাটা? আমার দোষটা হচ্ছে আমি যখন নিজে বলছি তখন এটা কনফেশন, কিন্তু সকল জানা কি? জানাটুকুই তো হচ্ছে এডমিশন, দোষ নয়। এরকম দাঁড়ায় না কথাটা? বলি কি দাঁড়ায়? একটু বলেন 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 বলেন। সকল দোষ স্বীকারেই স্বীকার, কিন্তু বুঝতে পারছি কথাটা? দোষ স্বীকার নয়। এটা কেন বলছি? যারা 31 ধারা পড়বেন দেখবেন যে এখানে শুধু এডমিশন সম্পর্কে বলা আছে, যে এডমিশন গ্রহণ করা আদালতের ইচ্ছাধীন, স্বেচ্ছাধীন, স্ববিবেচনামূলক ক্ষমতা। এখন কিছু কিছু জ্ঞানীরা কয়, স্যার তাহলে তো কনফেশন সম্পর্কে এখানে বলা হয় না, আপনি কেন কনফেশনটা আনছেন? আমি কেন কনফেশনটা এখানে এনেছি আমি কি বোঝাতে পেরেছি? যে কনফেশন এডমিশনের অংশ হতে পারবে, কিন্তু এডমিশন কনফেশনের অংশ হতে পারবে না। তাহলে আমরা কনফেশন কয় প্রকার জানলাম? জুডিশিয়াল কনফেশন কয় প্রকার জানলাম? এবার নন জুডিশিয়াল কনফেশন 2 প্রকার লিখি। নন জুডিশিয়াল বা অবিচারিক কনফেশন 2 প্রকার। হ্যাঁ, সুন্দর হচ্ছে। নন জুডিশিয়াল বা অবিচারিক কনফেশন 2 প্রকার। এটাকে অনেকে এক্সট্রা জুডিশিয়ালও বলে। এক্সট্রা এটাকে বলে। আমরা এই ধরনের জায়গায় যাব না, যেহেতু বাংলা দিয়ে করতেছি। ওকে, আচ্ছা। নন জুডিশিয়াল বা অবিচারিক, তাই তো? অবিচারিক কনফেশন কয় প্রকার? একটা হচ্ছে 161 ধারায় পুলিশের নিকট যে কনফেশন দেয়া হয়, ফৌজদারি কার্যবিধির 161 ধারায় পুলিশের নিকট যে কনফেশন দেওয়া হয়, এটা হচ্ছে বিচার বহির্ভূত কনফেশন। ফৌজদারি কার্যবিধির 161 ধারায় পুলিশের নিকট দেয়া কনফেশন। দেখছি কিনা? এ বাবু, দেখছি। নাম জানো কি? না না, আপনার নাম জানি।
এইরকম আমাদের একটা জাহাজ ছিল আমির হামজা নাম, অন্য অন্য জাহাজ চলতে লাগে। সজনী আপনি ফোন দিয়েন না, আমি আপনার সাথে কথা বলবো। সজনীকে বলছি ফোন দিয়েন না, লাইভ চলছে। সজনীকে বল, এক বলেছি পুলিশের নিকট দেয়া কনফেশন। দেখেন বুড়া বুড়ি গল্প বলেছিলাম এর আগের ক্লাসে, যে এক বুড়ো আর এক বুড়ি বাস করে, বাস করার পরে হচ্ছে একদিন বুড়া বুড়িকে বলতেছে যে আমি এক টাইমে একটা কি করেছি, খুন করেছি। এই যে পাবলিকের কাছে, জনসাধারণের কাছে যখন নিজের দোষ বলা হয়, সেটা হচ্ছে জনগণের কাছে বা সাধারণের কাছে দেয়া কনফেশন। আমি কি বোঝাতে পারছি? এটাও কিন্তু জুডিশিয়াল কনফেশনের অন্তর্ভুক্ত নয়। আপনি যখন আপনার খুন করে আপনার বন্ধুর কাছে বলতেছেন দোস্ত আমি তো একটা খুন করে আসছি, এটাও কিসের মধ্যে কনফেশন করছে? নিজের দোষ বলছেন না, এটাও একটা অবিচারিক কনফেশন। ম্যাজিস্ট্রেট বা বিচারিক আদালত ছাড়া আর কোথাও জুডিশিয়াল কনফেশন হবে না। তাহলে আমরা লিখি সাধারণের কাছে দেয়া কনফেশন, সাধারণের কাছে দেয়া কনফেশন, সাধারণের কাছে দেয়া কনফেশন। তাহলে অবিচারিক কনফেশন কয় প্রকার হলো? কি কি? পুলিশের কাছে আর সাধারণের কাছে। বিচারিক কনফেশন কয় প্রকার হলো? ম্যাজিস্ট্রেটের কাছে, বিচারিক আদালতে। তাহলে কনফেশন কত প্রকার হলো? কি কি? জুডিশিয়াল কনফেশন, নন জুডিশিয়াল কনফেশন। আর এডমিশন কত প্রকার হলো? কি কি? সেলফ সার্ভিং, সেলফ হার্মিং। রিল্যাক্স, আমি বলছি যেদিকেই সাক্ষ্য আইন টানেন না কেন, আরো জায়গায় প্রমাণ দেবো এটা, আমি আরো অনেক জায়গায় এই প্রমাণটা আছে। সাক্ষ্য আইনের প্রকারভেদ যদি আসে, একটা আসে যে কত প্রকার, এই সাক্ষ্য আইন থেকে যে কোনো একটা আসতে পারে। আমরা কয় প্রকার দেবো? 2 প্রকার। ইনশাআল্লাহ আমাদের জানার মধ্যেই আসবে। আচ্ছা, এখন কলমটা রাখার টাইম হচ্ছে, আবার রিল্যাক্স, একদম পিছনে মাদারি তুল। বলেন যে এডমিশন সাক্ষ্য আইনের কত ধারায় আছে? ঠিক আছে, 17 ধারায় না? ঠিক আছে। জহির ভাই বলেন কত ধারায় আছে? শিওর? আহসান ভাই, এই ধারাটা কিন্তু ইম্পর্টেন্ট। গতবার কি আসছিল এই ধারাটা? বলতে পারবেন কেউ? মনে হয় আসে না। আসছিল? মনে হয় আসে না। তার মানে আসার মতো একটা ধারা কিন্তু সাক্ষ্য আইনের 17 ধারাটা। তাই এডমিশন বা শিকার কত ধারায় আছে? আচ্ছা, এবার আমি যাকে প্রশ্ন করব সেই উত্তর দেবেন। দরকার পাশের ব্যক্তি উত্তর দিবেন না, এই কারণে আমার দুর্বলটাকে দরকার। সবল ব্যক্তি এখানে না আসলেও আমার কোনো প্রবলেম নাই। আমার দুর্বল ব্যক্তিটা যেমন মিজান ভাই, একদম পিছনে চলে যান, একদম দুর্বল, একদম মানে হামাগুড়ি দিয়ে যান, চলে যান একদম পিছনে, যান যান, দ্রুত যান। এই তো ফাইন। আপনি বলতে পারবেন? প্রশ্ন করি। আচ্ছা ফাইন। এস্টোপেল সাক্ষ্য আইনের কত ধারায় আছে? বাহ, আচ্ছা। এরপরে চিটাগাং, আপনাকে একটা প্রশ্ন করি যে এস্টোপেলের বাংলা কি? আরেকটা। এরপর কিন্তু ফাইন করব আমি। যাকে প্রশ্ন করব সে ব্যতীত যদি অন্য কেউ উত্তর দেন 100 টাকা ফাইন করব। কিন্তু এদিকে বসে আমি কিন্তু ফাইন করব। ও চিটাগাং বলছি, আপনি ভালো কালাতে শুরু করতেন। রিল্যাক্স। আমার বন্ধু পটুয়াখালী, রিয়াদ ভাই ছোট ভাই, বাপ্পি, এস্টোপেলের বাংলা বলেন। আর প্রতিবন্ধক নীতি। তাহলে এস্টোপেলের বাংলা কি হচ্ছে? কার্যজনিত বাধা আর প্রতিবন্ধক নীতি। আচ্ছা, কিসের প্রশ্নে এস্টোপেল নীতি প্রযোজ্য নয়?
আইনের প্রশ্নে স্টপেল নীতি প্রযোজ্য নয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো, আমি যেগুলো বলতেছি। কিসের প্রশ্নে স্টপেল নীতি প্রযোজ্য নয়? আচ্ছা, আমি একদম আমাদের এই যে ইমরান খান, আপনি বলেন যে এডমিশন কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য? আচ্ছা ফাইন, আবারও করি একটা প্রশ্ন আপনাকে, যে কনফেশন কোন ক্ষেত্রে প্রযোজ্য, কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? অনেক স্মার্ট। স্টপেল কোন ক্ষেত্রে প্রযোজ্য? ঠিক উল্টা কথা এটা। স্টপেল দেওয়ানি ক্ষেত্রে প্রযোজ্য, ফৌজদারি ক্ষেত্রে প্রযোজ্য নয়। স্মার্ট বলাতে লজ্জা পেয়ে গেছে ছেলেটা, এই কারণে বলতে পারে না, পারতো। আচ্ছা ঠিক আছে, এখন আমরা লিখবো যে কনফেশনের সংজ্ঞা সাক্ষ্য আইনে না থাকলেও কনফেশনের প্রাসঙ্গিকতা সম্পর্কে নিম্নলিখিত ধারাগুলোতে আলোচনা করা হয়েছে। লিখবো কনফেশনের সংজ্ঞা সাক্ষ্য আইনে না থাকলেও কনফেশনের সংজ্ঞা সাক্ষ্য আইনে না থাকলেও কনফেশনের প্রাসঙ্গিকতা সম্পর্কে নিম্নলিখিত ধারাগুলোতে আলোচনা করা হয়েছে। এই কনফেশনের সংজ্ঞা সাক্ষ্য আইনে না থাকলেও কনফেশনের প্রাসঙ্গিকতা সম্পর্কে নিম্নলিখিত ধারাগুলোতে আলোচনা করা হয়েছে। যাদের যাদের গাল হাতে আছে তারা গালটাকে সরাই ফেলেন হাত থেকে। হ্যাঁ, হাতের মুষ্টি খুলে দেন, মুক্ত হস্ত। রিল্যাক্স। এই কয়টা ধারা থেকে গতবার 2টা প্রশ্ন আসছে, আমি এবার একটা প্রশ্ন আশা করি। এখন যে কয়টা ধারা আমরা বলবো, তাহলে কলম রাখি, কলম রাখি, কলম রাখি, কলম রাখি। এই বাবু কলম রাখেন, বাবুর মা, ভাবি, ঠিক আছে। রিল্যাক্স। শব্দটা আমরা বলবো, আমার সাথে সাথে বলবেন, আমি একবার বলি, ওকে? প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতি। বলি প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতি। প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতি। 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 আচ্ছা রিল্যাক্স। এই প্রলোভনটা হচ্ছে, আমার কাছে মনে হয় যে তোমার 10,000 টাকা দেওয়া হবে, তুমি আমার পক্ষে কথা বললো, এটা হইতে পারে কি? বা তুমি দোষ স্বীকার করে নাও, খুনটাতে আমি করছি, নিয়ে তুমি ভিতরে তো ভালো খাবা, এই 2 বেলা খাবা, আর তোমার মাইয়া পোলার দায়িত্ব আমি লইলাম। বাংলা সিনেমায় দেখায় না? বাংলা সিনেমার সাথে কিন্তু সাক্ষ্য আইনের একটা মানে দারুণ ওতপ্রোতভাবে মিল আছে। বাংলা সিনেমায় হুমায়ুন ফরিদি বিশেষ করে দেখবেন যে সব দায়িত্ব আমি তোমার পরিবারের লইলাম, তুমি ভিতরে বসে 2 বেলা তো খাইতেও পারবা, তুমি দোষ স্বীকার করে নাও, তুমি করো না কিছু। এটাকে বলে কি? প্রলোভনও বলতে পারি, প্রতিশ্রুতিও বলতে পারি আমি। আর ভীতি প্রদর্শন এরকম, তুই যদি না কষ্ট পরিবার শেষ। হ্যাঁ, মিশা সদাগরের মতো রায় মানে মিশা সদাগর, জিৎ আলীদের মতো যারা নেতা, এরা প্রতিশ্রুতি দেয় না, ডাইরেক্ট অ্যাকশন। যে তুই যদি এটা না করস, তুই খুন করছ, তোর পরিবার কিন্তু শেষ, তোর বাচ্চা কিন্তু কালকে থেকে আর স্কুলে যাইবে না। যদি এরকম কথা হয়, তার নাম কি হবে? ভীতি প্রদর্শন। তাহলে আমাদেরকে এটা মনে রাখতে হবে, এই প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতি দিয়ে কোনো কনফেশন দেয়া হলে তার সাক্ষ্যে প্রাসঙ্গিক হবে না বা অপ্রাসঙ্গিক হবে। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে লিখে ফেলি এবার ধারা 24। ধারা 24, প্রলোভন, ভীতি প্রদর্শন। মেসেঞ্জারে আমাকে দয়া করে নক করেন না কেউ। প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতি দিয়ে কনফেশন গ্রহণ করা হলে
তা প্রাসঙ্গিক হবে না বা অপ্রাসঙ্গিক হবে। কনফেশন গ্রহণ করা হলে তা প্রাসঙ্গিক হবে না বা অপ্রাসঙ্গিক হবে। তা দিয়ে কনফেশন গ্রহণ করা হলে তা প্রাসঙ্গিক হবে না বা অপ্রাসঙ্গিক হবে। লেখছি তাহলে 24 ধারার নাম কি? প্রলোভন ভীতি প্রদর্শন প্রতিশ্রুতি দিয়ে প্রলোভন ভীতি প্রদর্শন প্রতিশ্রুতি দিয়ে কনফেশন গ্রহণ করা হবে তা প্রাসঙ্গিক হবে না অপ্রাসঙ্গিক হবে। এই বাবু কথা বলেন না কেন? প্রলোভন ভীতি প্রদর্শন প্রতিশ্রুতি প্রলোভন ভীতি প্রদর্শন প্রতিশ্রুতি প্রলোভন ভীতি প্রদর্শন প্রতিশ্রুতি এই মিলন ভাই কথা বলেন। প্রলোভন ভীতি প্রদর্শন প্রতিশ্রুতি প্রলোভন ভীতি প্রদর্শন প্রতিশ্রুতি। রিল্যাক্স। রিল্যাক্স। 25 ধারার নাম পুলিশ। এই লেখেন না, 25 ধারার নাম কি? পুলিশ। পুলিশের গন্ধ পাইলে টের পাই, মানে কোন জায়গায় যদি পুলিশ বসা থাকে আর এখানে ম্যাজিস্ট্রেটের সাথেও যদি পুলিশ থাকে, সেক্ষেত্রেও পুলিশের নিকট কোনো কনফেশন গ্রহণযোগ্য হবে না বা অপ্রাসঙ্গিক হবে। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে 24-এর নাম প্রলোভন ভীতি প্রদর্শন প্রতিশ্রুতি আর 25-এর নাম পুলিশ। তাহলে পুলিশের নিকট দেয়া কনফেশন অপ্রাসঙ্গিক হবে, লিখে নেই। পুলিশের নিকট দেয়া কনফেশন অপ্রাসঙ্গিক হবে। দেখবেন যখন এই সাক্ষ্য গ্রহণ করা হয় তখন কিন্তু পুলিশ চুল ছেড়ে চলে যায়, বাইরে চলে যায় আদালতে। এটা প্র্যাকটিসে দেখবেন আপনারা, পুলিশ থাকে না। তার মানে পুলিশ একটা, এই আমাদের এক স্যার বলছিলেন, যেহেতু লাইভে স্যারের নামটা না বলি, যে জজ সাহেবের চাইতেও একজন পুলিশের কনস্টেবলের ক্ষমতা বেশি। আমাদের স্যার বলছিলেন যে তিনি এই এই ঢাকা শহরে জাস্টিস অফ দ্য পিস, কিন্তু তারে পাবলিকের ধাক্কা দিয়ে চলে যায়, কিন্তু একটা কনস্টেবলকে ছাড় করে। বলেন কেন? পোশাক। আমাকে জজ সাহেবের তো কোনো পোশাক নেই, এই তো একটা সিস্টেমে দেয়, একটা ধাক্কা দিয়ে সরিয়েও বলে না। আবার কনস্টেবল থাকলে দেখা যায় হাতে ব্যাগ থাকলেও সে ব্যাগটা নিয়েও পিছনে হাঁটার মতো লোক আছে। এই পুলিশের পোশাকের একটা আলাদা গরম আছে। এই গরমটা মানে পাবলিক ঠান্ডা মাথায় আপনি তো যদি হাঁটাচলা করেন দেখতে পাবেন যে জিজ্ঞেস করতেছে ভাই আপনার নাম কি, উল্টা সে দৌড় দেবে, নাইলে সে থরথর করে কাঁপে। কোনো অপরাধ নাই, শুধু জিজ্ঞেস করে ভাই আপনার নাম কি, পুলিশ যদি জিজ্ঞেস করে। তার মানে পুলিশের একটা কি আলাদা গরম আছে। তা পুলিশ যদি জামা দিয়ে উকি মারতেছে আর ম্যাজিস্ট্রেট এখানে বসে কনফেশন নিতেছে, সেই কনফেশনও কিন্তু গ্রহণযোগ্য হবে না। তাহলে পুলিশের উপস্থিতিতে ম্যাজিস্ট্রেট কনফেশন গ্রহণ করলে তাও মামলায় অপ্রাসঙ্গিক হবে, লিখে নেই। পুলিশের উপস্থিতিতে ম্যাজিস্ট্রেট কনফেশন গ্রহণ করলে পুলিশের উপস্থিতিতে ম্যাজিস্ট্রেট কনফেশন গ্রহণ করলে তা মামলায় অপ্রাসঙ্গিক হবে বা প্রাসঙ্গিক নয়। দেখেন একটা মজার ব্যাকরণ, শব্দের সরোয়া বাক্যের শেষে, শব্দের শেষে এসে না আকার ধারণ করে। তা প্রাসঙ্গিক নয় মানে কি? অপ্রাসঙ্গিক। তার মানে শব্দের শুরুতে যখন সরোয়া থাকে তখন ওই শব্দটা শেষে এসে না আকার ধারণ করতেছে না। অপ্রাসঙ্গিক মানে কি? প্রাসঙ্গিক নয়। বোঝাতে পেরেছি? আচ্ছা, 26 ধারার নাম হচ্ছে ম্যাজিস্ট্রেট। তা মামলায় অপ্রাসঙ্গিক হবে বা প্রাসঙ্গিক নয়, একই কথা। চালু রাখছে, কাল থেকে হাতটা নামাজ আসে। রিল্যাক্স। ধারা কত? 26-এর নাম কি? ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট হচ্ছে সর্বদাই কনফেশন গ্রহণ করবে, লিখেন না,
কে গ্রহণ করবে? কনফেশন। বলে নাকি 164 ধারার কি জবানবন্দি নেওয়া হয়েছে? জি আসামির জবানবন্দি নিচ্ছে কততে ফৌজদারি কার্যবিধি? 164 সাক্ষ্য আইনের কত ধারা? 26 ধারা। আমি কি বোঝাতে পারছি? তাহলে আমরা একটু মিলাইয়া লিখবো, যে ম্যাজিস্ট্রেট লিখছি না, তাহলে আমরা 24 ধারার নাম প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতি, 25 ধারার নাম পুলিশ, 26 ধারার নাম ম্যাজিস্ট্রেট। তাহলে আমরা লিখি যে ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির 164 ধারায়, ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির 164 ধারায় কনফেশন গ্রহণ করবে। এবং এটি মামলায় প্রাসঙ্গিক হবে। এবং এটি মামলায় প্রাসঙ্গিক হবে। লিখছি? আচ্ছা, না রে 25-এ কি পড়ে আসছি? ওটা 161 পড়ে আসছি আমরা, ভিতরে ভাঙে আসছি। কিন্তু পুলিশের কাছে কখনো কনফেশন দেওয়া যাবে না। এটা আমরা 25 ধারায় বাংলা কথা বলছি, যে পুলিশের কাছে কি কনফেশন দেয়া যাবে না। তাই এই বোকামি প্রশ্ন করা যাবে না। কার কাছে কনফেশন দেবেন? ম্যাজিস্ট্রেটের কাছে কনফেশন কি হবে? প্রাসঙ্গিক হবে। কথাটার যদি নেগেটিভ ভার্সন দাঁড় করাই, তাহলে ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কারো নিকট কনফেশন গ্রহণযোগ্য বা প্রাসঙ্গিক নয়। লিখে নেই, ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কারো নিকট কনফেশন দিলে, ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কারো নিকট কনফেশন দিলে তা অপ্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য হবে না। তা অপ্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য হবে না। লেখছি এটা? আবার বলি, 24-এর নাম কি? রিল্যাক্স। হ্যাঁ মিজান ভাই, 24-এর নাম কি? এটা কি বলতেছিল? 100 টাকা কিন্তু দেবো। খুব মাইন্ড, কিন্তু এই কয়েকদিন আমার ব্যবহারে কেউ খারাপ মানে লাগায়েন, নিজের ভিতরে একটু কষ্ট নেন, কিন্তু আমার ব্যবহারে মাইন্ড করেন না। মিজান ভাই, 24 ধারার নাম কি? হ্যাঁ ঠিকই আছে। তার মানে এই মাত্র সে শব্দটা উচ্চারণ করলো, খেয়াল করছেন? আমরা কতবার শব্দগুলো বলতেছি। ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতি, বলেন একবার। প্রলোভন, ওকে, প্রলোভন, জড়তা কাইটা যাবে। একবার বললে জড়তা কাটছে না? একবার বলতে তো কি বলেন তো? আমার সাথে তো শত্রুতা নাই আমার, নাকি 500 টাকা বেশি চাইছি? 25-এর নাম কি? 26-এর নাম কি? 27 ধারা আলামত। 27 ধারার নাম কি? আলামত। সাতাশ ধারার নাম কি? আলামত। এই আলামতের আরেকটা ই আছে, শব্দ আমার জব্দ না, আলামতের আরেকটা ই আছে, নমুনা। নমুনা, নমুনা আরেকটা কি জানো? কি জানো একটা নমুনা, এরকম আমি এখন মাথায় আসতেছে না। যাই হোক, পুলিশ আলামত হিসাবে যতটুকু সংগ্রহ বা জব্দ করতে পারবে, ঠিক ততটুকুই মামলায় প্রাসঙ্গিক হবে। লিখে নেই, পুলিশ আলামত হিসাবে যতটুকু সংগ্রহ বা জব্দ করতে পারবে, ঠিক ততটুকুই মামলায় প্রাসঙ্গিক হবে। পুলিশ আলামত হিসাবে যতটুকু সংগ্রহ বা জব্দ করতে পারবে, ঠিক ততটুকুই মামলায়
প্রাসঙ্গিক হবে। রিকভারি কিন্তু জব্দের ইংরেজি হচ্ছে রিকভারি বা সংগ্রহ, কিন্তু আলামত হচ্ছে নমুনা মেবি, বা আর একটু শব্দটা পাচ্ছি না, মাথায় নাই এখন। হ্যাঁ, আর আলামতের আরেকটা কি ছিল আমার মাথায় নাই, ওটার দরকারও নাই। যাই হোক, ওইটা আপাতত দরকার নাই। আমার যেটা দরকার সাবানা আপাকে, কাকে? কলম রাখেন। সাবানা আপার ছবি দেখা যদি নীতিবোধ নৈতিকতা না শেখেন তাহলে কিন্তু বিপদ। একটা খুব নীতিবোধ নিয়ে ছবি করছে, আমার খুব ভালো লাগে ওনাকে, যে সত্যর মৃত্যু নেইতে দেখলাম যে পোলারে ভাষায় দিতে, স্বামী কেন আসামিতে দেখি স্বামীরে ভাষায় দিতে, মানে উনি মিথ্যা টিথ্যা কিছু বলতে পারে না বাংলা সিনেমায়। তা নিজে একদিন একটা বাংলা সিনেমা দেখলাম, সে জুয়া কোপান কোপায় এসে পুলিশের কাছে বলতেছে আমারে গ্রেফতার করেন। কার কাছে এসে বলতেছে? পুলিশের কাছে। এখন পুলিশ তাকে গ্রেফতার করছে, কিন্তু পুলিশের কাছে সাক্ষ্য দিচ্ছে যে আমি খুন করে আসছি, আমাকে গ্রেফতার করেন, আর রক্ত মাখা দা একটা জমা দিছে, তাহলে কতটুকু সাক্ষ্যে প্রাসঙ্গিক হবে মামলায়? এই যে রক্ত মাখা দাওটা প্রাসঙ্গিক হবে, এছাড়া তার কথাবার্তার কোনো মূল্য নাই। সে যদি ম্যাজিস্ট্রেটের নিকট এই কথাটা বলে তাইলে মূল্যায়ন করা যাবে, কিন্তু পুলিশের কাছে সে যতই চিল্লায় বলুক যে আমারে গ্রেফতার করুন, গ্রেফতার করতে পারবে পুলিশ, কিন্তু আমি খুন করে আসছি বিশ্বাস করুন, আমি খুন করে আসছি বিশ্বাস করুন, পুলিশের বিশ্বাস করার মতো কোনো অধিকার বা ক্ষমতা নাই। তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে আলামতটা বুঝবো কি? ওই যে আপনার আবারও মিন্নিতে চলে যাই, কোথায়? মিন্নি বরগুনা। এই যে নয়ন বন্ডের যে মেরে ফেললো, ওর কাছে কিন্তু একটা পিস্তল পাওয়া গেছে। ওর কাছে কি পাওয়া গেছে? একটা পিস্তল পাওয়া গেছে, এবং পুলিশ তাকে আর কি বলে, এটাকে আলামত সংগ্রহের জন্য যে গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে তাকে কিছু উদ্ধার করতে যাইতেছিল। এই উদ্ধার করতে যাওয়ার সময় পোলাপাইর আক্রমণ করে বসছে, এর মধ্যে পুলিশও গোলাগুলি করছে। এর মধ্যে কে মারা গেছে? নয়নবন। এবং নয়নবন মারা যাওয়ার পরে একটা কি পাওয়া গেছে? পিস্তল। তাহলে এই যে এত কথাবার্তা গুলো বললাম, এর মধ্যে কতটুকু সাক্ষ্যে প্রাসঙ্গিক হচ্ছে আমি কি বুঝাইতে পারছি? তাহলে পুলিশ আলামত হিসাবে যতটুকু সংগ্রহ করতে পারবে ঠিক ততটুকুই মামলায় প্রাসঙ্গিক হবে। ইহা ব্যতীত কত কিছুই প্রাসঙ্গিক হওয়ার কথা না। তাহলে 25 ধারার একটা ব্যতিক্রম বললো না, 27 ধারাটা? 25 ধারার একটা ব্যতিক্রম বলেছে না, যে পুলিশের নিকট কোনো সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, কিন্তু এটার একটা ব্যতিক্রম কিন্তু কত ধারা? 27 ধারা। এটা লেখার কোনো দরকার নাই, যা জেনে রাখি, এটা কোনো লেখার দরকার নাই। এখন নেশাগ্রস্তের একটা গল্প বলি, আপনারা কি রাখেন? কলম রাখেন। মুক্ত হস্ত করে, মিজান ভাই মুক্ত হস্ত করে দেন, আপনি কথা বলে যাবেন দেওয়ার সময় আমার সাথে। কলম রাখেন, অস্ত্র রেখে দেন। দুইজন মাতাল, মাতাল বোঝেন? মদ খাইলে মাতলামি করে, মদ খেয়ে আপনার মাতলামি করতেছে। রাতের বেলা একটা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো। এখন ল্যাম্পপোস্ট থেকে আবার চাঁদের আলোটাও ভালো দেখা যাচ্ছে। উপরে তাকায় দেখতেছে খুব ভালো একটা চাঁদের মানে চাঁদ উঠছে। একজন আরেকজনের বলতেছে দেখছিস কত সুন্দর একটা চাঁদ? বলছেন হল দেখছি, তুই যদি আমার একটু উপকার করস তাহলে তো আমি চাঁদটায় যাইতে পারি, উঠতে পারি। বলতেছে কিভাবে? বলে আমার হাতে একটা টর্চ লাইট আছে, এই টর্চ লাইটটা তুই মারবি আর আমি আলো বায়া বায়া চাঁদে উঠে যাব। কারা গল্প করছে? মাতাল গল্প করতেছে। তখন বলছে ঠিক আছে আমি রাজি, আমি টর্চ লাইট মারবো আর তুই বায়া বায়া উঠবি। এখন আরেক মাতাল হঠাৎ করে তার মনে হয়েছে বন্ধু আমি আর উঠবো না। বলে কেন? আমি মাঝ পথে উঠি আর তুই টর্চ লাইট বন্ধ করে দিস, তাহলে আমি পড়ে যাব। তার মানে যাতে মাতাল তাহলে ঠিক। মাতাল যে মাতলামি করে যা বলছে সবই কি আসলে এলোমেলো কথা বলে, নাকি সে মোটামুটি বেশ ভালো বুঝে কথা বলতে পারে? সব কথাই কিন্তু কি এলোমেলো না। এই কারণে শব্দটা আসছে কি যাতে মাতাল তাহলে ঠিক। ধারা 29, নেশাগ্রস্ত থাকা অবস্থায় কনফেশন দেওয়া হলে তা মামলায় প্রাসঙ্গিক হবে। নেশাগ্রস্ত থাকা অবস্থায় কনফেশন দেওয়া হলে তা মামলায় প্রাসঙ্গিক হবে।
নেশাগ্রস্ত থাকা অবস্থায় হালিম ভাই এই দরজাটা আটকায় দেন। নেশাগ্রস্ত থাকা অবস্থায় কনফেশন দেওয়া হলে তার মামলায় তাহলে নেশাগ্রস্তের কনফেশন প্রাসঙ্গিক কত ধারায় বলা আছে? এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। নেশাগ্রস্তের কনফেশন মামলায় প্রাসঙ্গিক হবে তা কত ধারায় বলা আছে? তার নেশাগ্রস্তের কনফেশনের কথা কত ধারায় বলা আছে? পুলিশ পদোন্নতি পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা অনেকবার ঘুরায় পেঁচায় আসে। পুলিশ পদোন্নতি পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু অনেকবার ঘুরিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে আসে। আপনাদেরও আসতে পারে। আবার মুক্ত করে দেই আমরা। রিল্যাক্স। 24 প্রলোভন ভীতি প্রদর্শন প্রতিশ্রুতি, 25 পুলিশ, 26 ম্যাজিস্ট্রেট, 27 আলামত, 29 নেশাগ্রস্ত, 29 নেশাগ্রস্ত, 27 26 25 পুলিশ, 24 ভীতি প্রদর্শন, প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতি, 17 অ্যাডমিশন, 17 অ্যাডমিশন, আর 115 এস্টিমেট। 10 মিনিট ব্রেক। নামাজ